হ্যাঁ, so nickel, palladium, platinums are used as an adsorbing substance of hydrogen. এখানে কি হয়, এই হাইড্রোজেন এর উপরে একটা অ্যাডসর্ব on their surface, and this hydrogen become an active hydrogen bond on them. এদের সাথে কি হয়, একটা হাইড্রোজেন বন্ড তৈরি করে। ওকে, এবার এর সাথে যখনই অ্যালকাইন বা অ্যালকিনের রিঅ্যাক্ট হয়, তাহলে কি হয়, এই বন্ডটা গিয়ে এর সাথে কার্বনের সাথে বন্ড তৈরি করে, আর এদের মধ্যে একটা বন্ড ব্রেক করে যায়। তো এটা হচ্ছে বেসিক মেকানিজম। ঠিক আছে, মানে প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম ক্যাটালাইজ দ্য রিঅ্যাকশন অ্যাট রুম টেম্পারেচার, বাট অ্যাট হাই টেম্পারেচার প্রেশার, ফর হাই টেম্পারেচার প্রেশার কি হয়, ইট রিকোয়ার্ড উইথ নিকেল ক্যাটালিস্ট। ঠিক আছে, প্ল্যাটিনাম প্যালাডিয়াম তো খুব কস্টলি মেটাল, তাই ওগুলো রুম টেম্পারেচার রিঅ্যাক্টিভিটিটা ভালো হয়, বাট যখন আমি নিকেল ইউজ করব তখন দেখবে আমাদের ওখানে মানে স্পেসিফিক্যালি টেম্পারেচারটা মেনশন করতে হয়। তো এখানে আমি একটা কথা লিখে রাখি, এটা আগের দিন বলা হয়নি, সেটা হচ্ছে র্যানি নিকেল। র্যানি নিকেল, what is Raney nickel? It is an alloy of nickel and aluminium in NaOH। এইভাবে তৈরি করা র্যানি নিকেল, র্যানি। হ্যাঁ, তো ইট ইজ এ বেটার দেন নর্মাল নিকেল, এবং এটা নর্মাল টেম্পারেচারও তুমি ইউজ করতে পারো, কিন্তু শুধু যখন নিকেল ইউজ করবে তখন কিন্তু তোমাকে হাই টেম্পারেচার ইউজ করতে হবে। ঠিক আছে, এছাড়াও আরেকটা ক্যাটালিস্ট ইউজ হয় কমনলি, সেই ক্যাটালিস্টটার নাম হচ্ছে উইলকিনসন ক্যাটালিস্ট। উইলকিনসন্স ক্যাটালিস্ট। তো হোয়াট ইজ উইলকিনসন ক্যাটালিস্ট? এটা হচ্ছে একটা রোডিয়াম ট্রাইফিনাইল ফসফোনিয়াম ক্লোরাইড, PPH3 তো ইট ইজ অলসো অ্যান গুড ক্যাটালিস্ট ফর হাইড্রোজেনেশন রিয়াকশন। ঠিক আছে, সো হোয়াট ইজ হ্যাপেন ইন দ্য রিয়াকশন, জাস্ট ডাবল বন্ড ট্রিপল বন্ড ব্রেক হয় আর হাইড্রোজেন জুড়ে যায়, মানে পাই বন্ডকে ব্রেক করো আর হাইড্রোজেনকে জুড়ে দাও, এটাই হচ্ছে ফান্ডা। পাই বন্ড কো তোড়ো, হাইড্রোজেন কো জোড়ো। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, দেখো ডাবল বন্ডে দেখো হাইড্রোজেন দিয়ে ট্রিট করা হয়েছে, একটা বন্ড ব্রেক করেছে আর দুটো হাইড্রোজেন জুড়ে গেছে। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস দেখিয়েছি, এই যে রিয়াকশনটা হয় যেখানে হাইড্রোজেন দুটো অ্যাটাচড হচ্ছে কি ম্যানারে, হাইড্রোজেন অ্যাডিশন দুটো হচ্ছে দেখো একই দিক দিয়ে, মানে ইট ইজ এ সিন অ্যাডিশন অর সিজ অ্যাডিশন, দিস ইজ এ সিন অ্যাডিশন ম্যানার। Why scene addition? Because hydrogen are added from the same side, একই সাইডে অ্যাটাচড হচ্ছে। এবার আমি এমন দুটো অ্যালকিন নিচ্ছি, সেই দুটো অ্যালকিন, একটা হচ্ছে সিজ অ্যালকিন, এটা হচ্ছে ট্রান্স অ্যালকিন। নাও ইট ইজ ট্রিটেড উইথ ডয়টেরিয়াম ইন প্রেজেন্স অফ নিকেল। এবার তুমি বলছো ডয়টেরিয়াম কেন নিলাম? বিকজ ডয়টেরিয়াম ইজ দ্য আইসোটোপ অফ হাইড্রোজেন। So hydrogen and deuterium was the same element, just it's a isotope. তো কি হবে, ডয়টেরিয়াম এখানে কি হবে, অ্যাটাচড হবে কি ম্যানারে, সিন ম্যানারে অ্যাটাচড হবে, মানে এখানে দুটো হাইড্রোজেন ডয়টেরিয়াম অ্যাটাচড হয়ে যাবে। তাই দেখো দুটো ডয়টেরিয়াম কি সেম সাইডে অ্যাটাচড হয়েছে, তাহলে এই দুটো ডয়টেরিয়াম যখন সেম সাইডে অ্যাটাচড হয়েছে, দেখো এটা একটা প্লেন অফ সিমেট্রি দেখা গেছে কম্পাউন্ডের মধ্যে, উপরটা নিচেরটা মিরর ইমেজ। সো দিস কম্পাউন্ড ইজ নোন অ্যাজ মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ড ইজ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, বোঝা যাচ্ছে? এই অঞ্জিত বুঝলে, অগ্নিব অঞ্জিত? তাহলে এই যে দুটো এলিমেন্ট একই সাইডে আছে, এইটাকে যেরকম মেসো বলে, এটা আরেকটা টার্মও ইউজ করা হয়, এটাকে বলা হয় এরিথ্রো কম্পাউন্ড। এরিথ্রো কম্পাউন্ড। তো আমি এইরকম ভাবে মনে রাখতাম ছোটবেলায়, এটা সিজ আছে, এটা সিন অ্যাডিশন করলো আর তৈরি হলো এরিথ্রো। তাহলে তুমি এইটা মাথায় রাখবে, CSE, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। কিভাবে মনে রাখা যাবে? যদি সিজ অ্যালকিন দেয়, তার সিন অ্যাডিশনে সবসময় এরিথ্রো প্রোডাক্ট তৈরি হবে, আর যদি ট্রান্স অ্যালকিন দেয়, তার সিন অ্যাডিশনে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা সবসময় 3O। 3O মানে দেখো অপোজিট সাইডে তৈরি হয়েছে।
তো এই প্রোডাক্টটা হবে 3O প্রোডাক্ট। ঠিক আছে, মাথা থাকবে। এবং এর জন্য ট্রান্স অ্যালকিনের যখন প্রোডাক্ট তৈরি হয় তাহলে ইকুয়াল ডেক্সট্রো আর ইকুয়াল লিভো তৈরি হয়, এবং দ্যাট ইজ অলসো আ অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড বিকজ ইট ইজ এ রেসিমিক মিক্সচার। ইকুয়াল ডেক্সট্রো ইকুয়াল লিভো আছে, 50% ডেক্সট্রো হবে আর 50% লিভো হবে, তাহলে একটা একটাকে কি করবে, ক্যান্সেল আউট করবে, তো টোটাল মিক্সচারটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এবার স্টিরিওকেমিক্যালি আমি কি করে সিন অ্যাডিশনকে বোঝাবো, তো সেটাও আমি বলেছিলাম যে যে কোনো পাই বন্ড যেটা থাকবে সেটা ব্রেক করবে, আর এই যে ডয়টেরিয়াম দুটো জুড়বে, দেখো দুটো যে সেম সাইডে ঢুকেছে সেটা বোঝানোর জন্য আমি দুটো ওয়েজ ফর্মে এঁকেছি। এই ওয়েজ ফর্মটা বোঝাচ্ছে দুটোই সেম দিক দিয়ে অ্যাটাচড হয়েছে এবং দুটোই অ্যাবোভ দ্য প্লেনে আছে। সবার ক্লিয়ার হলো? কারো কোনো জায়গায় ডাউট হলে বলো। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটু বলো দেখি। সৌনক আছো তো? সৌনক, শোনো, ট্রাই করো তো দেখি, এটা এইটা বলো কি হবে। ধরো এরকম একটা সাইক্লোপেন্টেন দিয়েছে, আর এখানে একটা সি ট্রিপল বন্ড সিএইচ দিয়েছে, আর এখানে র্যানি নিকেল বলে দিয়েছে, হাইড্রোজেন র্যানি নিকেল। তো হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? একটা না, দুটোই অ্যাটাচড হবে যদি হয়। হ্যাঁ, এবার কথাটা হচ্ছে হ্যাঁ বলো, মানে সিএইচ ট্রিপল ডবল বন্ড সিএইচ টু বলছো? হ্যাঁ বলো, কি বলছো বলো। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি বলেছিলাম যে যখনই এখানে কোনো রকম ভাবে কিছু মেনশন করে দেবে না, তখন তোমাকে ফাইনাল প্রোডাক্ট অ্যালকেনি লিখতে হবে। তুমি ডাবল বন্ড তখনই লিখবে যদি এখানে কোনো ক্যাটালিস্ট পয়জন দেওয়া থাকে, লাইক ক্যালসিয়াম কার্বনেট বা কোনো রকম কি বলবো, কুইনোলিন, এরকম কিছু দেওয়া থাকে যেটা ক্যাটালিস্ট পয়জন বলে, এরকম যদি কিছু থাকে তখনই তুমি অ্যালকিনে স্টপ করতে পারো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এখানে আরেকটা কথা বলে দেওয়া যায় যে এই যে রিয়াকশনটা হচ্ছে, রেট অফ দ্য রিয়াকশন, এই হাইড্রোজেনেশনের যে রেট অফ দ্য রিয়াকশন, এই রেটটা মাথায় রাখতে হবে। এই রেটটা ডিপেন্ড করে কার উপরে? এই রেট অফ দ্য রিয়াকশন ডিপেন্ড করে স্টেরিক ফ্যাক্টরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত বেশি স্টেরিক হিন্ড্রেন্স হবে তত এই রেটটা কমবে, আর যত বেশি যে অ্যালকিনটা দিয়ে করছো অ্যালকিনের স্টেবিলিটি বাড়বে তত রেটটা তার কমবে। মানে স্টেবল অ্যালকিন হলে সে রিয়াক্ট অত সহজে হাইড্রোজেনেশন হবে না। বুঝতে পারছি আমি কথাটা? মানে তার মানে তুমি, ইন শর্ট আমি যদি তোমাকে এরকম ভাবে বোঝাই, যে ধরো তোমাকে একটা অ্যালকাইন দেওয়া হলো, একটা অ্যালকিন দেওয়া হলো, কে বেশি রিয়াক্টিভ হয় বলতে পারবে? একটা অ্যালকাইন আর একটা অ্যালকিনের। কেন বলছো বলো? হুম, আর অ্যালকাইনে কি আছে? তাহলে কে বেশি রিয়াক্টিভ হওয়া উচিত? হ্যাঁ, তা অ্যালকাইন বলছো? আচ্ছা, তাহলে আমি অ্যালকিন শুনছিলাম। হ্যাঁ, তাহলে ঠিক আছে। অ্যালকাইনটা কিন্তু মোর রিয়াক্টিভ। ঠিক আছে? তার কারণ এটা sp কার্বন আছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা লিনিয়ার ফর্মে এক্সিস্ট করে। ঠিক আছে? এবং এটা রিয়াক্টিভিটিটা যেটা sp2 কার্বন আছে, মানে ধরো ট্রাইগোনাল প্ল্যানারে আছে, তার থেকে বেশি রিয়াক্টিভ হবে। অ্যালকাইন ইজ মোর রিয়াক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কতগুলো এরকম একটা কোয়েশ্চেন এক বছর জেইতে এসেছিল, আমি একটু এটা একটু একবার একটু বলে দিই। জেইতে একটা কোয়েশ্চেন এসেছিল যে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং arrange the following alkene arrange the following alkene in order to reactivity towards hydrogenation. ঠিক আছে,
কি কি অ্যালকিন দিয়েছে? তো CH2 ডাবল বন্ড CH2 দিয়েছে, একটা এরকম অ্যালকিন দিয়েছে। রাজবীর এইরকম ভাবে লিখলে বুঝতে পারো? ধরো আমি এরকম লিখেছি অ্যালকিনটা, বুঝতে পারো? হ্যাঁ, তো আমি ভাবছিলাম। তো এটা হচ্ছে ব্যাপারটা কিছুই না, এটাকে বলা হয় বন্ড লাইন এক্সপ্রেশন। তো এইটা জাস্ট নাথিং বাট CH3 CH ডাবল বন্ড CH2। এবার দেখো তুমি রিলেট করতে পারো। এটা হচ্ছে, তো জাস্ট এইটা বন্ড লাইন এক্সপ্রেশন, মানে বন্ড লাইন এক্সপ্রেশনে এখন থেকে বুঝতে হবে। তার কারণ বন্ড লাইন এক্সপ্রেশনে জাস্ট হাইড্রোজেনকে কোনো মেনশন করানো হয় না, শুধু কার্বনের লিঙ্কেজ গুলো, কার্বনের এন্ড গুলোকে বোঝানো হয়। তো তো এইরকম আছে CH3 CH, এখানে CH CH3, এখানে আছে CH3C CH3 ডাবল বন্ড CH2, এখানে আছে CH3C CH3 ডাবল বন্ড CCH3, এখানে একটা H আছে, আর একটা ফাইনালি আছে হচ্ছে CH3C CH3 ডাবল বন্ড CCH3 CH3। এরকম কোশ্চেন খুব জেইতে দেয়, একটা দেখবে নিউমেরিক্যাল বেসড কোশ্চেনটা দেয় লাস্টে, সেখানে এরকম এরকম দিয়ে দিয়েছিল এতগুলো অ্যালকিন, ঠিক আছে, ABCD, ঠিক আছে, এটা F, এটা G, এটা H। তো বলেছিল কম্পেয়ার দ্য রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস হাইড্রোজেনেশন, মানে কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি হবে আর কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম। ট্রাই করো তো, তাদের একটু আইডিয়া আছে। বলতে পারবে এটা অর্ডারটা কি হতে পারে? কেউ যদি বলো, কেউ বলো যেই বুঝতে পারছো। আমি একটু আগেই বলেছি যে rate of the reaction is inversely proportional to the stability of the alkene. তো সেই রেসপেক্টে ভাবো, তুমি বলো এদের মধ্যে কার রেট অফ রিয়াকশন সবচেয়ে বেশি হবে। না, এরকম অপশন ডি বলে না, আমাকে অর্ডার বলতে হবে। আমাকে যদি বলো যে সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ কি হবে বলো, এবং অন দ্য বেসিস অফ হোয়াট ইউ আর সেইং। ডি আর জি এর মধ্যে। আচ্ছা ডি আর, আচ্ছা তুমি কোন বেসিসে বলছো বলো? আচ্ছা তুমি আমাকে আগে বলো, যে কোনো অ্যালকিনের মধ্যে, সবকটা তো অ্যালকিন আছে, আমি ডিফারেন্ট অ্যালকিনের মধ্যে স্টেবিলিটি কি করে মেজার করি, কম্পেয়ার করি? আমরা এটা পড়েছিলাম। না, এখানে তো সবকটাই একটা করে ডবল বন্ড আছে, তো সেটা তো কোনো ক্রাইটেরিয়া আসলো না। তাহলে আমি কি দেখে বুঝবো? আমরা কিন্তু এটা পড়েছি, আমরা জিওসির ফার্স্টেই এটা আমরা পড়েছিলাম। On the basis of what we are differentiating the stability of different alkene. তো it is based on, কেউ পারবে? কি বন্যি পারবে? লেন্থ বলছো? অ্যালকিল গ্রুপ কেন? তো ইট ইজ বেসড অন দ্য নাম্বার অফ আলফা হাইড্রোজেন। যত বেশি আলফা হাইড্রোজেন থাকবে, আমি হাইপার কনজুগেশন পড়া থেকে বলেছিলাম, তো দ্যাট ইজ মোর স্টেবিলিটি। দেখো এখানে 12টা আলফা হাইড্রোজেন আছে,
এখানে 9টা আলফা হাইড্রোজেন আছে, এটা 6টা আলফা হাইড্রোজেন আছে, এটাতেও 6টা আছে, এটাতেও 6টা আছে, এখানে 2টো আছে, এটা 3টে আছে, আর এটা 0 খানা আছে। ও আলফা হাইড্রোজেন রাজবি শুনে নাও, আলফা হাইড্রোজেন একে বলে যে মেন যে ফাংশনাল গ্রুপ, এখানে তো ডবল বন্ড, এর পাশের কার্বনটাকে আলফা কার্বন বলে, আর তার সাথে যতগুলো হাইড্রোজেন থাকবে তাকে বলা হবে আলফা হাইড্রোজেন। ঠিক আছে? তো অ্যালকিনের ক্ষেত্রে অ্যাজ পার হাইপার কনজুগেশন যার যত বেশি আলফা হাইড্রোজেন সে তত বেশি স্টেবল। তাহলে এখানে সবচেয়ে বেশি স্টেবল কি হচ্ছে? এইচ হচ্ছে। তার মানে টেকনিক্যালি এইচ হচ্ছে সবচেয়ে লিস্ট রিয়াক্টিভ। তারপরে হবে জি, তারপর হবে এফ, তারপরে হবে হচ্ছে ই, তারপরে হবে ডি। এবার তুমি বললো স্যার ডি এফটা তো সবকটাই 6টা করে, তাহলে ডি কেন সবচেয়ে বেশি রিয়াক্টিভ হলো? তাই দেখো ডি এর রিয়াক্টিভিটি এর জন্য হলো এখানে মিথাইল গ্রুপগুলো দুটো একই দিকে আছে, তার ফলে এখানে একটা স্টেরিক রিপালশন হয়, তাহলে এ হচ্ছে সবচেয়ে কম স্টেবল। তাহলে যে কম স্টেবল হবে তার রিয়াক্টিভিটি বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আসছে? তারপরে আসবে দেখো বি, কারণ এখানে 3টে আছে আর এখানে 2টো আছে। তারপর আসবে সি, তারপর আসবে এ। তার মানে এ হচ্ছে মোস্ট রিয়াক্টিভ অ্যান্ড লিস্ট স্টেবল অ্যাজ দিস হ্যাড নো আলফা হাইড্রোজেন। ক্লিয়ার? এবং এর জন্য জেনে রাখো, বি এর জন্য আসলো, বি এ দেখো 3টে আলফা হাইড্রোজেন আর সি এ 2টো আলফা হাইড্রোজেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, 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 এটাই বলছি ই আর এফ এর মধ্যে দেখো, এফ এর ক্ষেত্রে মিথাইল গ্রুপ দুটো একটা সাইডে, ঠিক আছে, একটা সাইডেই আছে, কিন্তু এখানে দেখো দুটো সাইডে আছে, তারপর দুটো সাইডে থাকার ফলে কি এ বেশি পরিমাণে কি হবে স্টেরিক হিন্ড্রেন্স দেবে, দুদিক দিয়েই দেবে। সো দ্যাট ইজ ওয়াই যখনই সেম হাইড্রোজেন হয়ে যাবে তখনই স্টেরিক ফ্যাক্টরটা ভাবতে হবে। এবং আরেকটা জিনিস এখানে জেনে রাখো, এটার জন্য এটা অদ্ভুত জিনিস হয়। ধরো তোমাকে আমি বললাম এরকম একটা অ্যালকিন আছে, এটা ডাবল বন্ড আছে, এখানে একটা অ্যালকিন আছে, আরেকটা এখানে একটা ডাবল বন্ড আছে, ডাবল রিংটার বাইরে, মানে এখানে সিএইচ টু আছে, এখানে সিএসসি আছে। তোমার দেখে কি মনে হচ্ছে দুটোই তো সাইক্লোহেক্সেন, আর এখানেও একটা ডাবল বন্ড আছে, মানে নাম্বার অফ ডাবল বন্ড এখানেও একটা, এখানেও একটা। কিন্তু তুমি যদি আলফা হাইড্রোজেন ক্যালকুলেট করো তাহলে দেখবে এখানে 2টো আলফা, এখানে 2টো, এখানে 3টে, তার মানে টোটাল 7টা আলফা হাইড্রোজেন আছে। আর এখানে জাস্ট দুটো দুটো 4টে আলফা হাইড্রোজেন আছে। তাহলে আমাকে বলতে হবে এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? তাহলে এইটা বেশি স্টেবল তো। হ্যাঁ, তাহলে এটা মোর স্টেবল। তাহলে যদি মোর স্টেবল হয় তাহলে রেট অফ হাইড্রোজেনেশনের রেসপেক্টে কে ভালো হবে সবচেয়ে? যার আলফা হাইড্রোজেন কম, 4, তার মানে এ হবে কি বেশি রিয়াক্টিভ। এই কনসেপ্টটা সবার ক্লিয়ার হলো? বলো, কোনো ডাউট হলে বলো, আমি এটা করতে দেবো। এখানে কারো কোনো ডাউট আছে? এই রিয়াক্টিভিটি যার বেশি তার স্টেবিলিটি কম, এতে কোনো ডাউট নেই তো? চলো, চলো তাহলে আমি রিয়াক্টিভিটি কম, হ্যাঁ রিয়াক্টিভিটি কম। তাহলে ধরো তোমাকে এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, ঠান্ডা মাথা ভাব, এরকম একটা কম্পাউন্ড দিয়েছে, এখানে একটা সি ট্রিপল বন্ড সিএইচ দিচ্ছি, এখানে প্রথমে দিয়েছে ফার্স্ট স্টেপে 1 ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে এখানে একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে। আবার এখান থেকে আরেকটা দিয়েছে 1 ইকুইভ্যালেন্ট ডয়টেরিয়াম র্যানি নিকেল দিয়ে দিয়েছে, র্যানি নিকেল। তো এখানে পড়লো, তো আমাকে বলতে হবে, আমাকে তুমি বলো যে ইন দ্য টু প্রোডাক্ট, মানে এখানে এটা যদি এ হয় আইডেন্টিফাই এ অ্যান্ড আইডেন্টিফাই বি। ঠান্ডা মাথায় দেখো এখানে কিন্তু বলেছে 1 ইকুইভ্যালেন্ট বলে দিয়েছে, মানে 1 মোল বলে দিয়েছে। তো সেই ঠান্ডা মাথা ভেবে আমাকে অ্যান্সারটা বলো কি হবে।
আমি কিছুই ভীষণ বলিনি, আমি বলেছি যে ধরো ও কোশ্চেনটা কিছুই না, যে যেরকম একটা অ্যালকিন দিয়েছে যেখানে ডিফারেন্ট পজিশন আনস্যাচুরেশন আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ বাইরে এক ট্রিপল বন্ড আছে, ভিতরে ডাবল বন্ড আছে, তো তাকে ওয়ান ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন প্যালাডিয়াম দিয়ে রিয়াক্ট করেছে, ঠিক আছে, আর এখানে ওয়ান ইকুইভ্যালেন্ট ডয়টেরিয়াম র্যানি নিকেল দিয়ে রিয়াক্ট করেছে। তো এটা কি হবে আর বিটা কি হবে, মানে এ যেটা পাচ্ছে তাকে ডয়টেরিয়াম র্যানি নিকেল দিয়ে ট্রিট করা হয়েছে সাইমালটেনিয়াসলি, তাহলে বি পাওয়া যাচ্ছে। তো এ আর বি এর স্ট্রাকচারটা কি হবে? এটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, ঠিক আছে। মানে এটাই ডিসাইড করবে তুমি আগেরটা কতটা বুঝেছো। বলো কেউ একজন বলো কি হতে পারে। আরে ভুল হতেই পারে, কেউ অসুবিধা নেই, বলো কি হবে, হাইড্রোজেন ওয়ান ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন প্যালাডিয়াম দিলে কি হবে, বলো অনন্যা বলো। বলবে, বলো 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 বলো। না এখানে রেজোনেন্স তো হচ্ছে না, রেজোনেন্স হতে গেলে তো ওয়ান টু ওয়ান আর একটু কাছে হতে হতো ডবল বন্ডের। আমি যা বললাম এইটার উপরই বেস করে, এতক্ষণ ধরে যে রিঅ্যাক্টিভিটির সাথে যে স্টেবিলিটির কথা বললাম তার রেসপেক্ট। বলো প্রথম হাইড্রোজেনটা কোথায় লাগবে আমি এটা বলো। ফার্স্ট কেসে ট্রিপল বন্ড ভাঙবে, ভেঙে কি হবে, তাহলে ও বলছে ফার্স্ট কেসে ট্রিপল বন্ড ভাঙবে, এবার তুমি বলো কেন এই ভিতরে তো ডাবল বন্ড ছিল, এটা কেন ভাঙবে না, ভাঙবে না, এটা তো হলো কোনো অসুবিধা নেই। ও বলছে এখানে দুটো হাইড্রোজেন আছে জুড়ে গেল, এবার আমার কোশ্চেনটা হচ্ছে এখানে কেন জুড়ে, না আমার কথা হচ্ছে আমি বলেছিলাম যেটা কম স্টেবল হবে সেটা বেশি রিঅ্যাক্টিভ হবে, তাই তো। তো আমি একটু আগে একটা কথা বলেছিলাম এখানটা, এই জায়গাটা দেখো, যে ট্রিপল বন্ড আর ডাবল বন্ড থাকলে ট্রিপল বন্ড মোর রিঅ্যাক্টিভ, তাই তো, কারণ ওখানে নাম্বার অফ পাই বন্ডও বেশি, রিঅ্যাক্টিভিটিও বেশি হবে। তাই ইন শর্ট এই ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে এখানে রিঅ্যাক্ট করবে, এটা তৈরি হবে, কোনো কোনো অসুবিধা নেই। এবার নেক্সট বলেছে ডয়টেরিয়াম দিয়ে রিঅ্যাক্ট করতে, এবার আমাকে বলো কোনটা বেশি রিঅ্যাক্টিভ হবে। হ্যাঁ এখানে একটা পাই বন্ড আছে এখন, এখন কি, এখন তো এখানেও পাই বন্ড আছে, রিং এর ভিতরেও পাই বন্ড ডবল বন্ড আছে, এখানেও একটা ডবল বন্ড আছে, এখানেও একটা ডবল বন্ড আছে, এবার কোন জায়গাটা যাবে। কেন বলো। ইয়েস, তার মানে কি, তার মানে এখানে দেখো দুটো দুটো চারটে আলফা হাইড্রোজেন, তার মানে এটা বেশি স্টেবল, ইট ইজ মোর স্টেবল, তাই না, আর এখানে জাস্ট ওয়ান আলফা হাইড্রোজেন, তার মানে এটা বেশি রিঅ্যাক্টিভ, এ কম স্টেবল, তার মানে প্রোডাক্টটা হবে সিএইচ সিএইচ টু, এখানে একটা ডয়টেরিয়াম এখানে একটা ডয়টেরিয়াম। বলো কারো কোনো ডাউট থাকলে বলো, এই হচ্ছে হাইড্রোজেনেশনের গল্প, হাইড্রোজেন এখানে আমার শেষ হলো। চলো, তাহলে এবার যেটা আসছে সেটা হচ্ছে
ফ্রম অ্যালকাইল হ্যালাইডস। নেক্সট প্রিপারেশন হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইডস। অ্যালকাইল হ্যালাইডস থেকে আমি অ্যালকেন কি করে পাবো? খুব সহজ। তো বলছে কি, অ্যালকাইল হ্যালাইডস হচ্ছে একটা আরএক্স, একটা আরএক্স কে আমাকে ট্রিট করতে হবে জিঙ্ক প্লাস ডাইলিউট এইচসিএল দিয়ে। জিঙ্ক প্লাস ডাইলিউট এইচসিএল, তাতে কি হবে, এই বন্ডটা ব্রেক করবে, আরএক্স বন্ড ব্রেক করবে, ঠিক আছে। আর এই জিঙ্ক ডাইলিউট এইচসিএল সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করবে? হাইড্রোজেন তৈরি করবে। জিঙ্ক, যে কোনো জিঙ্ক মানে কি, জিঙ্ক তো একটা মেটাল, মেটাল অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। তাহলে সেই হাইড্রোজেন গ্যাসটা এখানে হাইড্রোজেনেট করবে। এই যে দুটো হাইড্রোজেন তৈরি হলো, সেটা একটা আর এর সাথে অ্যাটাচড হবে, একটা এক্স এর সাথে অ্যাটাচড হবে, এইচ এক্স হবে, ঠিক আছে। আমি যদি বলেও দিই তোমাকে এই দুজন রিয়াকশন করে কি করছে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই দুজন রিয়াকশন করে ZnCl2 করছে আর হাইড্রোজেন তৈরি করছে। এই হাইড্রোজেনটা এখানে গিয়ে ভাঙছে, ঠিক আছে। এবং আমি এইটা কথাটা মাথায় রাখবে, এদের যে বন্ড এনার্জি আর এক্স যত বেশি স্ট্রং হবে, এই রিয়াকশনটা করা তত বেশি টাফ, ঠিক আছে। আর এক্স যত উইক হবে তত এর রিঅ্যাক্টিভিটি বেটার হবে, ঠিক আছে। মানে আর আই সবচেয়ে ভালো রিঅ্যাক্টিভ হবে, দেন আর বিআর হবে, তারপরে আর সিএল হবে, ঠিক আছে। ক্লিয়ার? তার মানে আমি এখানে বলতে পারি এই রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করবে ইনভার্সলি প্রপোর্শনাল টু বন্ড এনার্জি। যার বন্ড এনার্জি কম তত এই রিঅ্যাকশনের রেটটা ভালো হবে, কারণ আর এক্স বন্ডকে তো ব্রেক করতে হবে। ক্লিয়ার? বন্ড এনার্জি অফ আর এক্স, এটা লিখে দিই স্পেসিফিক্যালি। আর এক্স, হ্যাঁ, একটা অ্যালকাইড নেবেন, যেমন একটা এক্সাম্পল দেখিয়েও দিচ্ছি সুবিধার জন্য। তো CH3CH2Br নিলাম, তাকে আমি জিঙ্ক ডাইলিউট HCl দিয়ে ট্রিট করছি। হ্যাঁ, একটা CH3CH3 C2H6 আর সঙ্গে HB, ঠিক আছে, সঙ্গে ZnB। এই দুটো হাইড্রোজেন এই যে বললাম, এই জিঙ্ক আর ডাইলিউট HCl রিঅ্যাক্ট করে এই ZnCl2 আর হাইড্রোজেন পেয়েছো, ঠিক আছে। তাহলে এটা পড়ো। তো দিয়েছে এরকম একটা কোয়েশ্চেন, যে এরকম একটা কন্টেন্টটা, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। আবার কি, ওইটাই তো, আর কি হবে? যত বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বাড়বে, বা যত উইকার হবে, তত ইলেকট্রনিক ডিফারেন্স কমবে। এই হচ্ছে ব্যাপারটা। তো এই একটা আছে, এই একটা দিয়েছে, একটা কি দিতে পারি, একটা কথা এরকম আছে, বল কি হবে? বুদ্ধি করে বলো, আমি বলছি। হ্যাঁ বলো, কি বললে? প্রথমেটা কি হবে? সাইক্লোপেন্টেন, তাই তো? না না, সাইক্লোপেন্টেন, সাইক্লোপেন্টেন। জাস্ট এখানে একটা হাইড্রোজেন এসছে, এটা না লিখলেও হয়, আর সঙ্গে HI, হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে। তারপর একটা পেন্টেন কোথায়, ঠিক করে বলো। তাহলে পেন্টেন বলছো কেন? বিউটেন, বিউটেন না, এটা CH3। এটা কি হচ্ছে?
এইটা হবে আর সঙ্গে HCl। তারপরে কি হবে? না, এটাই হচ্ছে এক্সেপশন, এই রিঅ্যাকশনটা হয় না। হ্যাঁ, এই বন্ডটা ব্রেক করা যাবে না, ক্যান নট বি ব্রোকেন। ঠিক আছে, তো মাথায় রাখবে এটা। এটা তোমাদের একটু ভাবার জন্য আমি একটু ইচ্ছা করে বলিনি। দেখো আমি এখানে RF টা লিখিনি, যে RF ক্যান নট বি ব্রেক। ঠিক আছে, মানে কেমিস্ট্রিতে যেখানেই জেনারেলাইজড হবে সেখানে না কিচ্ছু হবে, রিয়াকশনটা হবে না। ঠিক আছে, রিয়াকশনটাই হবে না। চলো, এরপরে যেটা কি আরেকবার একটু বলেও দিই, যেহেতু রিয়াকশন আগে তুমি কতটা বুঝেছো। সেটা হচ্ছে উডস রিয়াকশন। উডস রিয়াকশন, তো হোয়াট ইজ উডস রিয়াকশন? উডস রিয়াকশন বলছে যে একটা অ্যালকিল হ্যালাইডস, যে কটা অ্যালকিল হ্যালাইডস নেওয়া হয়েছে, দ্যাট ইজ ট্রিটমেন্ট উইথ আ সোডিয়াম ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। ওয়াই ড্রাই ইথার ইজ মেনশন? বিকজ যদি জল থাকে সোডিয়াম আগুন ধরে যায়। ঠিক আছে, মানে সোডিয়াম শুড ফ্রি ফ্রম ময়েশ্চার অলওয়েজ, মাথায় রাখতে হবে। সোডিয়াম জলের কন্ট্যাক্টে আসলেই আগুন ধরে যায়, এতটাই রিয়াক্টিভ। এবং এখানে তৈরি হয় কি হায়ার অ্যালকেন্স তৈরি হয়, মানে আর তৈরি হয়, তাই না? আর সঙ্গে NaX তৈরি হবে। তো একটা ট্রিকও আছে, ছোটবেলায় পড়েছো, RX প্লাস 2Na প্লাস XR, এইভাবে মনে মনে করতে হবে। আর এখান থেকে 2NaX বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, রাজবীর তোমার কি ক্লাস 10 কি ICSE ছিল না CBSE ছিল? ও বাবা, আরো ভয়ানক অবস্থা। না, ICSE হলে না এগুলো আর একটু তোমার জানা থাকবে, কারণ CBSE তে তো অত ডিটেলস এগুলো থাকেও না। হ্যাঁ, ওইটা তো মানে, মানে তোমাদের CBSE তো মানে ক্লাস 10 বলতে গেলে ওই অর্গানিক কেমিস্ট্রি বলতে একটু সামান্য IUPAC আর ওই কয়েকটা রিয়াকশন। যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই, বলে দিতে হবে তোমাকে। তাহলে কি হচ্ছে, RX সোডিয়াম রাইটার দিলে RR হয় আর সঙ্গে NaX। ওকে, এবার এটা মেকানিজম আছে। মেকানিজম হচ্ছে, মনে রাখবে, এটা একটা ট্রিক মাথায় রাখবে। অর্গানিক কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম রিয়াকশন কার্বোক্যাটায়ন কার্বো অ্যানায়ন ফর্ম হয়। একমাত্র যে রিয়াকশনে কার্বন ফ্রি র্যাডিক্যাল তৈরি হয় সেটা বোঝার একটা ট্রিক আছে। কি ট্রিক? ফ্রি র্যাডিক্যাল ফর্মের রিয়াকশনগুলো তিনটে কন্ডিশনে হতে পারে। একটা হচ্ছে রিয়াকশনের মধ্যে পারঅক্সাইড কম্পাউন্ড যদি থাকে রিয়েজেন্ট হিসাবে। দু নম্বর হচ্ছে যদি কোনো ফোটো কেমিক্যাল রিয়াকশন হয়, মানে সানলাইট থাকে বা খুব হাই টেম্পারেচার রিয়াকশন, তার ক্ষেত্রে। আর থার্ড নম্বর হচ্ছে নন পোলার সলভেন্ট, এইগুলা ধরো ড্রাই ইথার, এরকম নন পোলার সলভেন্ট যদি থাকে, তার ক্ষেত্রে জেনারেলি ফ্রি র্যাডিক্যাল মোডে রিয়াকশনটা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। তাহলে এখানে দেখো যেহেতু ড্রাই ইথার আছে, তার মানে বোঝাই যাচ্ছে এটা নন পোলার মোডে রিয়াকশনটা হচ্ছে। তো এখানে কি হয়, এখানে প্রথমে সোডিয়াম দুটো ইলেকট্রন ছাড়ে, ছেড়ে 2Na প্লাস হয়। আর এই অ্যালকিল হ্যালাইড, যেটাকে আমি 1 মোল লিখছি, এটা অ্যাকচুয়ালি এক্সেস থাকে, মানে 2 মোল থাকে। সেটা ইকুয়ালি ব্রেক করে, নন পোলার মিডিয়াম ব্রেক করে দুটো R ডট তৈরি করে আর দুটো X ডট তৈরি করে। এবার এই দুটো X ডট এই দুটো ইলেকট্রনকে খায়, খেলে কি হবে, 2X মাইনাস হবে। আর এই দুটো R ডট, যেটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, সে নিজেদের মধ্যে জুড়ে গিয়ে একটা অ্যালকেন তৈরি হবে, আর। সো দিস ইজ দ্য মেকানিজম। আর এই X মাইনাসটা 2Na প্লাসের সাথে অ্যাটাচড হয়ে গিয়ে 2NaX হচ্ছে। তো এটা হচ্ছে একদম বেসিক মেকানিজম। মানে দেখো কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে। তাহলে এখানে একদম মাথায় রাখতে হবে,
যে কার্বন কার্বন বন্ড ফর্ম হয় এই মেথডে। এবং উডস রিয়াকশন ইজ দ্য মোস্ট সুইটেবল রিয়াকশন, যেখানে কি হয় সবসময় সিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি হয়। এটা সুইটেবল ফর সিমেট্রিক্যাল অ্যালকেন প্রিপারেশন অ্যান্ড ইভেন নাম্বার অফ অ্যালকেন প্রিপারেশন, ইভেন নাম্বার অ্যালকেন প্রিপারেশন। ঠিক আছে, অসুবিধা হলো? আচ্ছা, তাহলে কি হলো ব্যাপারটা? আমি কিরকম ভাবে দেখাবো, কতগুলো এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো আমি যদি বলি CH3CH2Cl আছে, তুমি দেখো কিভাবে মাথায় রাখবে, একদম সহজ। CH3CH2Cl আছে, সঙ্গে সোডিয়াম ড্রাইটা, এই টুটা নাও দিতে পারে, হ্যাঁ, বুঝে নিতে হবে এক্সট্রা আছে। তাহলে কি হবে, তুমি ক্লোরিনটাকে সরাবে মনে মনে, আর এইটাকে জাস্ট ডাবল করে দেবে, CH3CH2CH2CH3। ঠিক আছে স্যার, তাহলে যদি এইরকম থাকে তাহলে স্যার ডবল করে দেবো, ওই বন্ডটাকে মনে মনে ভাঙবো, কার্বন কার্বন বন্ড তৈরি হলো, লক্ষ্য করো। মানে এখানে কি হবে, এখানে একটা এরকম একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে, আবার সঙ্গে আরেকটা ফ্রি রেডিক্যাল এরকম তৈরি হবে, তারপর এদের মধ্যে একটা কার্বন কার্বন বন্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে এই যে রিয়াকশনটা হচ্ছে, এই রিয়াকশনটা একমাত্র অ্যাপ্লিকেবল হয় প্রাইমারি আর সেকেন্ডারি অ্যালকিল হ্যালাইডের জন্য। এটা কখনোই অ্যাপ্লিকেবল হবে না টার্সিয়ারির জন্য, কারণ টার্সিয়ারি রিয়াকশনে এটা ডিসপ্রপোর্শনেশন হয়ে যায়। এটা আমি আগের দিন বলেছিলাম। যেমন ধরো আমি যেটা যেটা বলছিলাম, ধরো সাপোজ এখানে তুমি মনে করলে তাহলে তো সেরকমই হচ্ছে, আমি যদি এরকম একটা অ্যালকিল হ্যালাইড নিই স্যার, তাহলে কি প্রোডাক্টটা হবে? এরকম নিলাম, সঙ্গে সোডিয়াম ড্রাই ইথার নিলাম, তাহলে কি প্রোডাক্টটা এটা হবে? বলছেন না, এটা হবে না, বা হলেও ওই 2%-এর মতো হবে, মাইনর প্রোডাক্ট হবে। বলছে তাহলে এখানে কি হচ্ছে, এখানে তাহলে হচ্ছে না কেন? বলছে এখানে একটা অদ্ভুত জিনিস হয়। এখানে যখনই এই বন্ডটা ভাঙে, এখানে মেকানিজমটা দেখো কি হয়। এখানে যখন বন্ডটা ভাঙে, তাহলে এই বন্ডটা ভাঙলো, মনে মনে ভাঙো, তাহলে ভাঙলে কি হয়, এরকম একটা CH3 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 এরকম একটা ডট তৈরি হয়। আরেকটা যে ডট ছিল, ধরো C ডট CH3 CH3, আর এখানের একটা CH2 হাইড্রোজেন ব্রেক হয়ে গিয়ে এখানে একটা ডট তৈরি হয়। ঠিক আছে, এবার তুমি বলছো এই হাইড্রোজেনটা কে খায়? এই হাইড্রোজেনটা, এখানে যে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে তাকে এ নিয়ে নেয়, আর এরা দুজন নিজেদের মধ্যে রিয়াকশন করে এরকম দুটো প্রোডাক্ট তৈরি হয়। একটা হচ্ছে এখানে একটা হাইড্রোজেন তৈরি হয়, আর সঙ্গে আইসোবিউটিন তৈরি হয়। কখনোই এইটা তৈরি হবে না। তার মানে যখন এটা টার্সিয়ারি অ্যালকিল হ্যালাইড হবে, মনে রাখবে এটা একটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন করে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কিন্তু প্রাইমারি সেকেন্ডারি ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। প্রাইমারি বা সেকেন্ডারি হ্যালাইড যদি থাকে, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম কাপলিং হচ্ছে, জুড়ে যাচ্ছে, সেরকম রিয়াকশনই হয়। সবার ক্লিয়ার? ইভেন এখানে আরেকটা জিনিসও ব্যাপার আছে, মনে রাখবে, যদি কোনো ইন্ট্রামলিকুলার হ্যালাইড থাকে, মানে ধরো সাপোজ ফর ইন্ট্রামলিকুলার রিয়াকশন, মানে ধরো সাপোজ একটা ভিসিনাল ডাই হ্যালাইড আছে। হোয়াট ইজ ভিসিনাল ডাই হ্যালাইড? ফর এক্সাম্পল একটা ভিসিনাল ডাই হ্যালাইড আছে, 1,2 ডাই হ্যালাইড। হোয়াট ইজ কল্ড ভিসিনাল? ভিসিনাল মানে পাশাপাশি থাকবে, জেমিনাল মানে একই কার্বনে থাকবে, ভিসিনাল মানে পাশাপাশি। ধরো CH2X CH2X এরকম একটা দিল, মন দিয়ে বুঝো, একে সোডিয়াম ড্রাই থাকবে। তো এখানে কি হবে, অদ্ভুত জিনিস দেখো, এখানে এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা ভাঙবে, তাহলে এখানটা ফ্রি রেডিক্যাল হবে, এখানটা ফ্রি রেডিক্যাল হবে, এই দুটো জুড়ে গিয়ে একটা অ্যালকিন তৈরি হয়ে যাবে। তুমি বলবে স্যার যদি এরকম ভিসিনাল না দিয়ে এরকম দেয়,
সাপোজ CH2Cl, এখানে একটা CH2, এখানে একটা CH2Cl, তাকে সোডিয়াম ড্রাইথার দিলে কি হবে? কি হবে বলো মনে মনে? তাহলে এখানেও ব্রেক করবে, এখানে ব্রেক করবে, এখানে দুটো ফ্রি রেডিকাল জেনারেট করবে, এই দুটো জুড়ে যাবে, তাহলে কি হবে? স্যার সাইক্লোপ্রোপেন হবে। বলছে, হ্যাঁ। বোঝাতে পারলাম? ইন্টারমলিকুলার রিয়াকশন। ওকে, তাহলে তোমরা করো দেখি কতটা বুঝলে। এটা এক বছর WBJEE কোয়েশ্চেন। বলো কি হবে? আরো হয়, করা যায়। একটা ধরো বানানোই যায়। বলো কি হবে? সবকটাই আমি দিয়ে দিলাম, মেনশন করে দিলাম। বুদ্ধি করে কর। শুধু এক্সটেন্ড বললে হবে না বাবু। শুধু এক্সটেন্ড বললে কি হবে? এই উপরেরটা কি শুধু এক্সটেন্ড হয়েছিল? কি হয়েছিল এটা? শুধু প্রপেন বলেছিলাম, সাইক্লোপ্রপেন। তাহলে এখানে ব্রেক হয়ে যাচ্ছে, এখানে ডট তৈরি হচ্ছে, এখানে ব্রেক হচ্ছে, ডট তৈরি হচ্ছে, এই দুটো জুড়ে যাচ্ছে না, তাহলে তোমার সাইক্লোহেক্সেন বলতে হবে। সাইক্লোহেক্সেন। তারপরটা এটা অদ্ভুত জিনিস। আহ, তুমি ভাবছো যে ওই সাইক্লোবিউটিন হবে, তাই তো? তুমি এটা ভাবছো তো? কিন্তু সাইক্লোবিউটিনটা আনফরচুনেটলি হবে না। কেন হবে না কেউ বলতে পারবে? ও কিন্তু ঠিকঠাকই বলেছে, আহ, কিন্তু হবে না। হ্যাঁ, হ্যাঁ, ও বলছে যে এখানে তো ভাঙবে স্যার, তাহলে এইটা হওয়া উচিত। তো তাই আমরা শিখালাম তো না, কিন্তু আনফরচুনেটলি এটা হবে না। কি বলতে হবে এটা কেন হবে না? আমরা এটা পড়ে এসেছি, এই কনসেপ্টটা। তার জায়গায় কি হবে সেটা আমি বলে দিই আগে। এখানে তো ডট তৈরি হলো, এবার এটা তো এক্সেস থাকতেই পারে। এই প্রোডাক্টটা, এই দুটো জায়গায় দুটো এক। হ্যাঁ, না বলা নেই মানে তুমি এক্সেস ধরতেই পারো। এবার তুমি বলবে যে স্যার কেন এইটা কেন হবে না? এই আসল কোশ্চেনটা হওয়া উচিত যে এইটা কেন হলো, এইটা কেন হলো না। অপশন এইটাও থাকবে, এটাও থাকবে। এইটা হবে না এর জন্য
দেখো আমরা একটা কনসেপ্ট পড়ে এসেছিলাম দ্যাট ইজ কল্ড অ্যারোমেটিসিটি, যেখানে বলছিলাম অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড হাইলি আনস্টেবল। দেখো এই কম্পাউন্ডটা অ্যান্টি অ্যারোমেটিক কেন? দেখো 4 পাই ইলেকট্রন সিস্টেম, সেই 4n পাই বলেছিলাম। অ্যারোমেটিক যত স্টেবল হয় অ্যান্টি অ্যারোমেটিক ততটাই আনস্টেবল হয়। ঠিক আছে কি? তখন ওটা হবে না, ওটা হবে না, হ্যাঁ একদম একদম একদম। অর্গানিকের ভ্যারিয়েশন প্রচুর হতে পারে। অর্গানিক পুরোটাই একটা কনসেপ্ট, মাথায় রাখবে। যতটা ইন্টারেস্টিং যখন নিজে এটাকে লজিক্যালি এক্সপ্লেন করতে পারবে না নিজের, আমি পুরো বলে দিচ্ছি, পিছনে একদম সিদ্ধারা দিয়ে স্পাইনাল কর্ড অব্দি স্পার্ক চলে যাবে যখন তুমি এটা নিজে পারবে করতে। ঠিক আছে? তার মানে তুমি তুমি রিয়েলাইজ করবে ব্যাপারটা। অর্গানিকের মতো ইন্টারেস্টিং হয় না। কেমিস্ট্রিতে 4-3টে পার্টের মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং অর্গানিক, কারণ এর নাম্বার অফ ভ্যারিয়েশনস। হ্যাঁ, তারপর এটা কি হবে? তারপরটা মানে আমি আগের দিন বলেছিলাম, তারপর একটা খুব সুন্দর একটা কম্পাউন্ড তৈরি হবে এরকম টাইপের, যে এইটা এরকম ধরে নিতে হবে যে এরকম আরেকটা ইয়ে আছে। The compound will be cubane. কিউবেন তৈরি হবে। ঠিক আছে? এবার তুমি বলো স্যার এখানেও এটাও কেন এরকম হলো? দেখো তুমি যদি তোমার মতো করে কনসেপ্ট ভাবো যে এখানে দুটো ডট হবে আর এখানে দুটো ডট হবে, আর এরা নিজেদের মধ্যে বন্ড করবে, এরা নিজেদের মধ্যে বন্ড করবে, তাহলেও দেখো যে আগের কম্পাউন্ডটাই তৈরি হচ্ছে, যেটা আনস্টেবল, অ্যান্টি অ্যারোমেটিক। তাই এটা হবে না। বোঝা যাচ্ছে অরিঞ্জিত, শীর্ষাঙ্ক? বলো এটা তাহলে কি হবে বলো। আমি যত রকম ভ্যারিয়েশন পসিবল করিয়ে দিচ্ছি। ইয়েস, এখানে কিন্তু কোনো অন্য কিছু হবে না। এখানে দেখো বিহেভিয়ার শুরু ডবল বন্ডই হবে, কারণ এখানে ডবল বন্ড তো কোনো কেউ তো বাধা দিচ্ছে না। এখানে তো কোনো অ্যান্টি অ্যারোমেটিক আসছে না, ইয়েও আসছে না। তাই এখানে তুমি যদি ভাবো যে স্যার এটার সাথে আরেকটা কম্পাউন্ড জুড়ে যাবে, না, এটা তো একটা স্টেবল অ্যালকিন। ঠিক আছে? তারপর একটা বলো। বলো বলো বলো। ইয়েস, এটা বেঞ্জিনই হবে, কারণ বেঞ্জিন ইজ দ্য মোস্ট স্টেবল অ্যারোমেটিক কম্পাউন্ড। কারণ এখানে আমার তো অ্যারোমেটিক হচ্ছে, তাহলে তো আমার স্টেবিলিটি বাড়ছে। এখানে তো অ্যান্টি অ্যারোমেটিক হচ্ছে না, তো ইট ইজ বেঞ্জিন। ক্লিয়ার সবার? উডস রিয়াকশন, আমি আগের দিন একটা কথা বলেছিলাম যে ভায়া দিস মেথড হতে হবে অনলি ওয়ান অ্যালকেন ক্যান নট বি পসিবল টু প্রিপেয়ার। ইয়েস, মিথেন। কারণ এখানে কার্বন কার্বন বন্ড তৈরি হতেই হবে, কিন্তু মিথেনে একটাই কার্বন থাকে। সো উডস রিয়াকশনে মাথায় রাখবে মিথেন ক্যান নট বি প্রিপেয়ার্ড। ঠিক আছে? তো আমি আজকে এখানেই রাখছি, রেখে আমি কোশ্চেন পেপারটা দিচ্ছি আয়নিক ইকুইলিব্রিয়ামের উপরে। ওইটা তোমরা ট্রাই করবে, করে আমরা এইটা তোমরা আমাকে পাঠাবে অ্যান্সার কিটা। ঠিক আছে? বেশিক্ষণ না, সবাই এখনই পারলে করো, ফেলে রেখো না, আধ ঘন্টায় হয়ে যাবে। করে আমাকে কোশ্চেন ইয়ে পাঠিয়ে দেবে, আমি চেক করে বলে দেবো কত পেয়েছো। আর সামনে স্যাটারডে রাত্রি 9:30টার সময় যেরকম ক্লাস হয় সেখানে ওটা ডিসকাস হবে। আর যদি আমি অর্গানিক উপরে ডিপিপি দিয়ে দিতে পারি তাহলে সেটাও ডিসকাস হবে, যতটুকু পড়ালাম। ঠিক আছে? রাজবীর, যেটা বলার তোমাকে, রাজবীর শুনছো? তুমি আমাকে বলো তো তোমার কোন কোন চ্যাপ্টার, জিওসি তো বুঝলাম হয়নি, ইকুইলিব্রিয়ামটা পড়েছো? ইকুইলিব্রিয়ামটা
তাহলে কেমিক্যালটা যেহেতু হয়ে গেছে, তুমি একটু ট্রাই করো, আজকে যেটা পাঠাচ্ছি তুমি রিভিউটা ট্রাই করো, হ্যাঁ। আম, সেটা দেখো তুমি কতটুকু পারো। তা তোমার আয়নিকটা ধরে নিচ্ছি তোমার হয়নি, আয়নিকটা, তাই তো? আচ্ছা, আর কি বলো, আগের দিকে কোন চ্যাপ্টার? আগের দিকে হয়ে গেছে, তাহলে তোমার তোমার তো মোটামুটি অসুবিধা নেই। তোমার জিওসিটাই তোমার একটা ম্যাসিভ যেটা বাকি আছে, তাই তো? হ্যাঁ। তা ঠিক আছে, তুমি আজকে আজকে আমি বেশি ওদের বলেছিলাম আজকে পরীক্ষা নেবো, ওই জন্য আমি বেশি এগোচ্ছি না। তো আমি এত অব্দি একটু দেখো, আমার ক্লাসটা রেকর্ডেডও আছে, আর এই পিডিএফটা আমি পাঠিয়ে দিয়েছি। আর আয়নিকের তুমি মনে হয় ক্লাস যখন জয়েন করেছিলে আমি কিছু ইয়ে পাঠিয়েছিলাম, রেকর্ডিং আর পিডিএফ নোটস। তো সেগুলো একটু দেখো। তোমার কবে স্কুলে তুমি যাও না এমনি মর্নিং এ? প্রতিদিন যাও স্কুলে এখন? প্রতিদিন যাচ্ছ? তো স্যাটারডে সানডে তুমি যদি অফ থাকো সকালের দিকে, ঠিক আছে, আমাকে একটু জানাবে। ধরো স্যাটারডে, ধরো যদি 11টা নাগাদ তোমার যদি ফাঁকা থাকে, 11টা নাগাদ, তাহলে আমি তোমাকে একটা ক্লাস নিয়ে নেবো। ঠিক আছে, আমাকে জানিয়ে দিও। আর লুব্ধক ক্লাসটা করলে? লুব্ধক আছো? বেরিয়ে গেছে নাকি? যাই হোক, আমরা তাহলে এত অবধি রাখছি। তোমরা কিন্তু আমি আমি ক্লাস এক্ষুনি কোশ্চেন পেপারটা পাঠিয়ে দিচ্ছি। তো তোমরা কোশ্চেন পেপারটা করে আমাকে পাঠাও। ঠিক আছে? হ্যাঁ, বলো বলো বলো। বলো। হ্যাঁ, তোমার তোমার তো আগেরটাও তো তোমার বাকি আছে। আগেরটাও তো বাকি আছে, ওইটাও করতে হবে কিন্তু। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। তোমার জন্য ঠিক আছে।